আশা করি ভালো আছো। আমাদের এই আইসিটি ক্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের এই আইসিটি ক্লাস চ্যানেলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা আগামী 2025 এইচএসসি পরীক্ষার জন্য আমাদের এই আয়োজন, আইসিটি ক্লাসের এই চ্যানেলের এই আয়োজন। তোমরা দেখতেই পারতেছো যে আজকে আলোচনার বিষয় হলো সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম। আমরা এক সেট সৃজনশীল কিভাবে লিখতে পারি, কিভাবে লিখে আমরা 10-এর মধ্যে 8-9 ক্যারি করতে পারি, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচক হলো প্রকাশ কুমার দাস, প্রভাষক, আইসিটি বিভাগ, বারেন্ডা নিজামুদ্দিন কলেজ, কাশিমপুর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সৃজনশীল লেখার নিয়ম। সৃজনশীলে ভালো নাম্বার পেতে হলে দুইটি বিষয় খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে প্যারা করে লেখা, আর একটা হলো প্রশ্নের উত্তর বড় করে লেখা। আমরা এক সেটে 4টা কোশ্চেন লিখতে হয়, ক, খ এবং গ। এটা আমরা সবাই জানি এবং তোমরাও জানো, যারা পরীক্ষা দিবে তারা তো অবশ্যই জানে। এটা শুধুমাত্র যে 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীর জন্য এমন নয়, এটা এই প্যাটার্নে বাংলা অন্যান্য সাবজেক্টগুলোও লেখা যায়। তো দুইটি জিনিস খেয়াল রাখতে, একটা হচ্ছে প্যারা করে লেখা, আর একটা হচ্ছে প্রশ্নের উত্তর বড় করে লেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটা কোশ্চেন প্যারা প্যারা করে লিখি, যেমন ক নম্বরে তো একটাই মানে জ্ঞানমূলক একটাই প্যারা হয়, খ নম্বরে 2টা প্যারা, গ নম্বরে 3টা প্যারা, ঘ নম্বরে 4টা প্যারা, মানে 4 মার্কের জন্য 4টা প্যারা, 3 মার্কের জন্য 3টা প্যারা। এই প্যারা করে লিখতে হবে এবং কোশ্চেনগুলো যদি একটু বড় করে লিখি, উত্তরগুলো যদি একটু বড় করে লিখি, তাহলে আমরা ভালো নাম্বার পেতে পারি। বিস্তারিত পরে আমরা এক সেট সৃজনশীল নিয়ে দেখাবো। এক সেট সৃজনশীল প্রশ্নে আমরা বলে থাকি 4টা কোশ্চেন থাকে, ক, খ, গ, ঘ। এই 4টার জন্য 10 নাম্বার, কিন্তু প্রকৃতপক্ষে একটা সৃজনশীলে 4টা প্রশ্ন থাকে, কিন্তু উত্তর লিখতে হয় 10টা। সেটা কিভাবে আমরা পরবর্তীতেই দেখবো একটা সৃজনশীলে। পরবর্তীতে বলা হয়েছে বিভিন্ন ধরনের কালার কলম ব্যবহার করে আন্ডারলাইন করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন ধরনের কালার কলম দিয়ে আন্ডারলাইন অথবা লিখতে পারি যে 1 নং প্রশ্নের ক উত্তর, 1 নং প্রশ্নের খ উত্তর। এভাবে করে যদি কেউ কালার পেন দিয়ে লিখতে পারে, আবার কেউ কালো পেন দিয়ে লিখে তার নিচে সুন্দর করে কালার পেন দিয়ে আন্ডারলাইন করা। পরবর্তীতে বলা হয়েছে যে এক পৃষ্ঠায় 12 লাইন, সর্বনিম্ন 12 লাইন এবং সর্বোচ্চ 14 লাইন লেখা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকেই আছি যে এটা যদি আমরা একটা পৃষ্ঠা ধরি, তো এই পৃষ্ঠায় আমরা অনেক অনেক স্টুডেন্টই আছে যারা 5 লাইন, 7 লাইন, 10 লাইন লিখে অন্য পৃষ্ঠায় চলে যায়। কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেখার নিয়ম হলো যে একটা পেজে অবশ্যই সর্বনিম্ন 12 লাইন এবং সর্বোচ্চ 14 লাইন লিখতে হয়। যদি তোমরা বলো যে এটা না লিখলে কি সমস্যা, না লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু যিনি খাতা দেখবে, আমাদের মূল কাজ থাকবে তেনাকে সন্তুষ্টি করা, সুন্দর করে খাতাটা রিপ্রেজেন্ট করা। তো যদি একটা পেজে তুমি নিজেই কল্পনা করো, একটা পেজে 5-7 লাইন লিখে অন্য পেজে চলে যাও, আর একটা পেজে সর্বনিম্ন 12 লাইন লিখে অন্য পেজে যাও, কেমন লাগবে তুমি নিজেই কল্পনা করো। তো পরবর্তীতে লিখতে থাকো, খাতার উপরে এবং বাম পাশে এক স্কেল করে মার্জিন টানা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেককেই মার্জিন টানি এবং সেটা খাতার বাম সাইডে এবং উপরে। সেটা আমাদের মার্জিন টানার নিয়ম হলো এক স্কেল করে, মোটামুটি এক স্কেল করে যদি মার্জিন টানা হয় তাহলে খাতাটা সুন্দর দেখায়। এবং মার্জিনটা অবশ্যই তোমরা কোনো কালার পেন নয়, কোনো কালো কলম নয়, তোমরা মার্জিনটা টানবা পেন্সিল দিয়ে। যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে তোমরা যেন মুছে ওটাকে আবার সুন্দর করে মানে মার্জিন টানতে পারো। এরপরে ক, খ, গ, ঘ এবং প্রশ্নের উত্তর। মোট অনেকের প্রশ্ন থাকে যে স্যার ক, খ, গ, ঘ এর মোট প্রশ্নের কত পৃষ্ঠা লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। আমি বলবো যে ক, খ, গ, ঘ
এর জন্য মোট 4 থেকে 5 পৃষ্ঠা, তবে 5 পৃষ্ঠা হলে সব থেকে বেশি ভালো। 5 পৃষ্ঠা হলে ভালো নাম্বার ক্যারি করা যায়, যেটা আমরা এখানে এখানে একটা পেজ সিস্টেম করে রাখছি। দেখো যে এক পেজে ক আর খ, প্রথম পেজে ক এবং খ লিখবা, পরবর্তী পেজে গ লিখবা, এবং যেহেতু বড় করে লিখতে হবে একটু, তাহলে পরবর্তী পেজে গ, এবং তার পরবর্তী পেজে গ লিখবা, এবং এই গটা দেখা গেল যে এই পেজের 40% মানে 40% বা 50% মধ্যে ব্যবহার করবা। এরপরে এটাকে শেষ করবা করে এখানে ঘ শুরু করতে পারো। আবার তুমি যদি চাও না আমি নতুন পেজে শুরু করব, তাহলে নতুন পেজেও ঘ শুরু করতে পারো, নতুন পেজে 2 পেজে ঘ লিখবা। তার মানে এখানে দাঁড়ালো এক পেজে ক এবং খ, আর এক পেজে গ, মানে আরেক পেজে গ, এবং অন্য একটা পেজে অর্ধেক গ, এবং ঘ নম্বর টোটাল 2 পেজে লিখবা। সেটা এইভাবে হতে পারে, এই জায়গাটায় মার্কিং করে লিখতে পারো, লিখে এই পেজটা লিখবা এবং এই জায়গা পর্যন্ত আসবা, তাহলে এক্সামিনার বুঝবে যে এইটুক আর এইটুক হচ্ছে কি এক পৃষ্ঠার এই এক পৃষ্ঠা, যাক ভালোই লিখছে। এটা হচ্ছে এক কথায় যে এক্সাম যিনি খাতা দেখবে তিনাকে বোঝানো যে আমি কোশ্চেনটা বড় করে লিখছি। আবার যদি কেউ মনে করে না যে আমি এখানে এই জায়গাটায় না লিখে আমি এই জায়গাটা শুরু করব আর এই পেজে এসে শেষ করব, মানে 2 পেজে লিখবো, তাহলে তো আরো বেস্ট। পরবর্তী দেখো এক পৃষ্ঠায় 60% লেখা হয়ে গেলে, অর্থাৎ কোনো একটা পৃষ্ঠার যদি 60% লেখা হয়ে যায়, তাহলে ওই পৃষ্ঠায় আর কি ওই পৃষ্ঠায় আর আমাদের নতুন কোনো কোশ্চেনের অ্যান্সার লেখা উচিত নয়। যেমন এই যে আমরা ধরে একটা পৃষ্ঠা নিলাম, এটা এই পৃষ্ঠায় যদি আমাদের ঠিক এই গ, এই যে গ, এই গর এই যে এই পর্যন্ত চলে আসে, অনেকে দেখি, অনেক স্টুডেন্ট দেখি আমরা এই জায়গার থেকে নতুন নতুন করে আবার কোশ্চেনের অ্যান্সার শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা করবা না। 60% লেখা হয়ে যাওয়া মানেই ওই পেজটা বাদ দিয়ে নতুন একটা পেজে যে সুন্দর করে নতুন কোশ্চেনের নাম্বার দিয়ে অবশ্যই সেটা লেখা লেখা উচিত। আরেকটা জিনিস আমরা সবাই ভুল করে থাকি, সেটা হলো যে ক নাম্বার লিখে খ নাম্বার না লিখে গ নাম্বার লিখি, ঘ নাম্বার লিখি, লিখে সবার শেষে খ লিখি। এই কাজটা কেউ করবা না। যদি তোমাদের না যদি কোনো কোশ্চেন অ্যান্সার না করতে পারো, তাহলে তার জন্য জায়গা রেখে দিবা, দিয়ে অন্যটা লিখবা। কিন্তু এটা করলে এক্সামিনার বিরক্ত হয়, বিরক্ত হলে পরবর্তী খাতা দেখার প্রতি তারা ইচ্ছা হারিয়ে ফেলে। এবং আরেকটা জিনিস আমরা খুবই খুবই খেয়াল করবা, এটা মাঝে মাঝে নিজেদের অজান্তেই ভুল হয়ে যায়, সেটা হলো মাঝে লিখতে লিখতে দেখা যাচ্ছে মাঝখান থেকে 2 পেজ ফাঁকা পড়ে গেছে, যে আমরা তারপরে পেজে লিখতে, কিন্তু লেখা শেষের দিকে যে দেখা গেল 2 পেজ ফাঁকা। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু মানে সমস্যা হতে পারে। যেমন অনেক অনেক এক্সাম মনে করে যে 2 পেজ মাঝখানে ফাঁকা মানে আর হচ্ছে লিখি নাই, এরকম ধরনের সমস্যা পড়লেও পড়তে পারো। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা এখানে কোশ্চেন নিয়েছি, একটা নমুনা কোশ্চেন। বলা হচ্ছে আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে নানা বিষয়ে সমৃদ্ধ পথে এগিয়ে নিচ্ছে। হাসান আইসিটি বিষয়ে পড়াশোনা করে জানতে পারল কোনো প্রকার অস্ত্র ছাড়াই এক শল্য চিকিৎসা পদ্ধতির কথা। পরবর্তীতে হাসান আইসিটি নির্ভর জীববৈচিত্র্য সৃষ্টির প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করে খুবই আনন্দিত হলো। কোশ্চেন হলো যে ন্যানো টেকনোলজি কি? এটা জ্ঞানমূলক প্রশ্ন, আমরা জানি। খ নম্বর প্রশ্ন, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো, এটা অনুধাবনমূলক প্রশ্ন। গ নম্বর, হাসানের চিকিৎসা পদ্ধতি শনাক্ত করে ব্যাখ্যা করো, এটা প্রয়োগমূলক প্রশ্ন। এবং উদ্দীপককে যে প্রযুক্তি হাসানের জ্ঞান লাভে আনন্দ দিল, সেই প্রযুক্তি কৃষি সম্পদ উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখে, মতামত দাও। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন দেখব। 1 নং প্রশ্নের ক উত্তর আমি বলছিলাম আন্ডারলাইন করতে অথবা ওইটা দিয়েই লিখতে, কালার পেন দিয়ে লিখতে। এই যে এরকম করে সুন্দর করে লিখে নিচে আন্ডারলাইন করবে। এই যে আমরা জ্ঞানমূলক লিখছি, জ্ঞানমূলক আমরা জানি 1 মার্কের কোশ্চেন, এইটার জন্য আমরা 1 প্যারার বেশি লিখব না, যতটুকু লেখা দরকার ঠিক ততটুকুই লিখব। এরপর দেখো কারো যদি সময় থাকে তাহলে সেইভাবে লিখবে যে 1 নং প্রশ্নের খ উত্তর অথবা সাইটে খ দিয়ে দিতে পারে। এটা আমাদের কোশ্চেনটা ছিল কি, আমরা যদি একটু কোশ্চেনটা দেখি, সেটা হলো ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তাহলে এটা কোশ্চেনের অ্যান্সার হলো যে 2টি প্যারা হবে, যেহেতু আমাদের খ নম্বরে মানে অনুধাবনমূলক প্রশ্নে
2 মার্ক, তাই 2টি প্যারা করতে হয়। ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রথমেই যদি ওই বিষয়টাকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের এই যে আমরা লিখলাম যে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স, এই বিষয়টা আমরা প্রথমেই জানিয়ে দিলাম, তাহলে এর জন্য আমরা 1 মার্ক পাবো। তুমি যদি মনে করো যে না, এই বিষয়টা না জানি আমি শুরু করে দেবো লেখা, তাহলে ভালো লিখোই 1 মার্কই পাবা। কিন্তু যদি এই প্যাটার্নে লেখো যে এটা লেখার পর আমরা একটু গ্যাপ দিব, দিয়ে বায়োমেট্রিক্স সম্পর্কে যা যা আছে সেটা লিখবো 1 পৃষ্ঠার মধ্যে বায়োমেট্রিক্স সম্পর্কে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে এখানে একটা জ্ঞানমূলক দিয়ে দিব যে আসলে কি চেয়েছে, পরবর্তীতে আমরা এই জায়গাটায় ব্যাখ্যা করব অনুধাবনমূলকের এই বায়োমেট্রিক সম্পর্কে। তাহলে আমরা এখানে 2-2 পাবো। তা না হলে যদি আমরা এইভাবে লিখি, কেউ যদি লেখে যে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স, এরপরে শুরু করলো বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন ডট ডট ডট, লাভ নাই, এতে একই পাবে, কিন্তু তোমাকে অবশ্যই প্যারা করতে হবে, যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম। এবার আমরা একটু গ নম্বর কোশ্চেনে যাই। গ নম্বর কোশ্চেনটা দেখো, উদ্দীপকে হাসানের চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। তাহলে এখানে আমরা একইভাবে একটা জ্ঞান দিলাম, এখানে জ্ঞানমূলক লিখে দিলাম যে আসলে উদ্দীপকে হাসান যে চিকিৎসা পদ্ধতি দেখেছিল সেটা হলো ক্রায়োসার্জারি, তা সেটা জ্ঞানমূলক আমরা দিয়ে দিলাম, এর জন্য কিন্তু আমি 1 এখানে প্রাপ্ত। এরপর ক্রায়োসার্জারি কি জিনিস সেটা নিজের মতো করে বইয়ের ভাষায়, আমাদের বইয়ে যা আছে সেটা লিখবা। সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সেটা হলো আমাদের এই মাঝের অংশটুকু হলো এই যে আমাদের এই যে দ্বিতীয় প্যারাটাই, গ নম্বরের দ্বিতীয় প্যারাটা কিন্তু খুবই সেনসিটিভ একটা প্যারা। যদি এটা তোমরা না লেখো তাহলে কিন্তু স্যার নাম্বার দিবেন না। কারণ আর একটা জিনিস সেটা হলো যে আমি প্রথমে লিখছি উদ্দীপকে হাসানের চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি, কিন্তু এই উদ্দীপকের দ্বিতীয় প্যারা যে অনুধাবনমূলক প্যারা, এই উদ্দীপক কথাগুলো এখানে না আনাটাই বেস্ট। তাহলে এখানে আমরা অনুধাবন লিখবো বই থেকে, আর এটা হচ্ছে অন্য অন্য সাবজেক্টের জন্য বা আইসিটির জন্য এটাকে বলা হয় কম্পেয়ার করা, তুলনা করা, উদ্দীপকের তুলনা করা, বা ওইটার হিস্ট্রি মানে ইতিহাসগুলো এখানে তুলে ধরা। আসলে ক্রায়োসার্জারি বলতে আর কি হয়, ক্রায়োসার্জারি কোন কোন ধরনের চিকিৎসা করে থাকে, এই কথাগুলো আমরা তৃতীয় প্যারাতে দিয়ে, এবং এখানে এই তৃতীয় প্যারার মধ্যে আমরা কনক্লুশন দিব যে উদ্দীপক অনুসারে যেহেতু হাসান অস্ত্রোপচার ছাড়াই কোনো শল্য চিকিৎসার বিষয়ে জ্ঞান অর্জন করেছে, তাই হাসানের চিকিৎসা পদ্ধতি নিঃসন্দেহে ক্রায়োসার্জারি। সো আমরা তৃতীয় প্যারাতে একবারে কনক্লুশন দিয়ে দিব। তাহলে আমরা যদি এখানে 3টা প্যারা করি এবং আমাদের কোশ্চেনগুলো দেখো একটু বড় হচ্ছে, তাহলে আমরা এখানে 3 পেয়ে যাব। এর পরবর্তীতে আমরা দেখব ঘ নম্বর কোশ্চেন। ঘ নম্বর কোশ্চেন যে হাসান আইসিটি নির্ভর জীববৈচিত্র্য সৃষ্টির প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভ করে খুবই আনন্দিত হয়, সুতরাং এই প্রযুক্তিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস তোমরা খেয়াল করো যে এখানেও কিন্তু আমরা একটা প্যারা দিয়েছি, এবং এই প্যারার মধ্যে আমরা আবার সেই জ্ঞানমূলক দিয়েছি। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা দ্বিতীয় প্যারাতে লিখছি, যেটা অনুধাবনমূলক, এখানে আমরা উদ্দীপক কথাটা নিয়ে আসবো না। এবং তৃতীয় প্যারাতে ঠিক একইভাবে সেই হিস্ট্রি লিখবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি অবদান রাখে সেটা সেই হিস্ট্রিটা এখানে লিখবো। এবং তারপরে আমরা চতুর্থ প্যারাতে আমরা কনক্লুশন বা তুলনা করে এটাকে আমরা উপসংহার লিখবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমরা এইভাবে কোশ্চেনটা লিখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা 10-এর মধ্যে 10 নয়, 10-এর মধ্যে 8 থেকে 9 এরকম নাম্বার ক্যারি করতে পারো। আমি প্রথমেই বলছিলাম যে 10টা এক সেট কোশ্চেনে 4টা প্রশ্ন নয়, বরং 10টা উত্তর লিখেই কিন্তু আমাদের 10 মার্ক ক্যারি করতে হয়। আমি একটু মিলাই দিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। এখানে দেখো ঘ নম্বরে 4টা প্যারা মানে 4, এখানে জ্ঞান আছে, অনুধাবন আছে, প্রয়োগ আছে, উচ্চতর দক্ষতার আছে। আবার এখানে 3টা, তাহলে 4 আর 3 7, এখানে জ্ঞান আছে, এখানে অনুধাবন আছে, এখানে প্রয়োগ আছে 7, এখানে 2টা, খ নম্বরে 2টা জ্ঞান এবং অনুধাবন, তাহলে 9, আর এই যে ক নম্বরে
একটা 10, তার মানে 10টা প্যারা বা 10টা অ্যান্সার লিখে আমাদের 10 পেতে হয়। 10-এ 10 পাওয়া তো যায় না। 8 এবং খুব ভালো নাম্বার হচ্ছে 9। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ আমাদের এই যে আইসিটি ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে। যারা আমাদের আইসিটি চ্যানেলে আমরা নতুন নতুন জার্নি শুরু করেছি, তোমাদের জন্য একটা সুখবর আছে। আইসিটি চ্যানেলের পক্ষ থেকে, আইসিটি ক্লাস চ্যানেলের পক্ষ থেকে নতুন সুখবর আছে যে আমরা এই সময় এসে 2025 সালে যারা পরীক্ষার্থী, এই সময় এসে সবাই সংখ্যা পদ্ধতি পারি, সবাই আমরা এইচটিএমএল পারি, সবাই আমরা প্রোগ্রামিং পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, ফ্লোচার্ট পারি, অ্যালগোরিদম পারি, কিন্তু প্রকৃতপক্ষে পরীক্ষা হলে কি আমরা লিখতে পারি না। আমরা তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা বাসায় কোশ্চেন অ্যানালাইসিস করি না, আমরা প্রশ্নগুলোকে বিশ্লেষণ করি না, যে কি ধরনের কোশ্চেন আসলে কেমন অ্যান্সার করতে হয় বা উদ্দীপকটা আসলে কি চেয়েছে, সেইগুলো আমরা কিন্তু বিশ্লেষণ করি না। আর সেই তোমাদের যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, সেই তোমাদের পরীক্ষাটাকে সহজ সহজ সাবলীল এবং সময়টাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আইসিটি চ্যানেল নিয়ে আসছে এক নতুন নতুন ক্লাস, যেগুলোতে থাকবে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস, এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন টপিক বেস ক্লাস নিব। তো ধন্যবাদ সবাইকে যারা এখনো আমার চ্যানেলটি, যেহেতু আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা লাইক লাইক কমেন্ট করবে, এবং এই যদি মনে করো যে এই চ্যানেলটি থেকে তুমি উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিই। আমরা এটা জানি যে অন্যের উপকারের মধ্যেই নিজের কিন্তু পূর্ণতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওটা আমরা পাওয়ার পয়েন্টে দেখালাম। এবার ওই একই জিনিস আমরা একটু এখানে জাস্ট একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা, আসলে প্রশ্নগুলো কেমন লিখতে হয়। এই যে আমরা এভাবে লিখে রাখছি এখানে, এটাই আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো সবাই। আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং আবারও বলি, সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার উপরের দিকে নিয়ে যাও, যেন সবার আগেই তোমরা ভালো কিছু জেনে যেতে পারো, এবং পরীক্ষা হলে যে চিন্তা, সেই চিন্তাটা আগেই যেন মুক্তি হতে পারো। এখানে